हेलो स्टूडेंट, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल साइंस बीटा। आज আমি তোমাদের ক্লাস 11 এর জারণ বিজারণ বিক্রিয়ার পার্ট 3 নিয়ে আলোচনা করব। তা আজকের আলোচনার প্রধান বিষয় কি থাকবে একটু শুনে নিই আমরা। আজকের আলোচনার প্রধান বিষয় থাকবে শত জারণ বিজারণ বিক্রিয়া, আচ্ছা, তারপর থাকবে অসামঞ্জস্য বিক্রিয়া, কম প্রপোর্শনেশন বিক্রিয়া, এবং আজকের যেটা পার্ট 3 মূল আকর্ষণ সেটা হচ্ছে সমতা বিধান অর্থাৎ ব্যালেন্সিং পদ্ধতি। তোমরা যারা আমার আগের পার্টগুলো দেখোনি অবশ্যই আগের পার্টগুলো দেখবে, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ার পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1 এবং পার্ট 2তে আমরা কেমনভাবে জারণ এবং বিজারণ বিক্রিয়া কাকে বলে, জারক দ্রব্য বিজারক দ্রব্য সম্বন্ধে আলোচনা করেছি। যে আর আলোচনা করা হয়েছে যে জারণ সংখ্যা নির্ণয়ের পদ্ধতি, একটা মৌলের জারণ সংখ্যা কেমনভাবে নির্ণয় করে। তা আজকের আলোচনার পূর্বে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে সেকেন্ড একটি চ্যানেল ওপেন করা হয়েছে। তোমরা চ্যানেলটির নাম হচ্ছে এটা এডু অ্যান্ড ক্যারিয়ার অর্থাৎ E&C। এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই চ্যানেলটিতে তোমরা কি পাবে, এই চ্যানেলটি সম্বন্ধে এডুকেশন সম্বন্ধে বিভিন্ন ইনফরমেশানগুলো তোমরা পাবে যেগুলো তোমাদের খুবই কাজে আসবে। তা এই চ্যানেলটির লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, ভিডিওগুলো দেখবে অবশ্যই। তো দেখো, তাহলে আমরা নেক্সট পড়বো যে শত জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে। দেখো বলছে কোনো জারণ বিজারণ বিক্রিয়ায় কোনো জারণ বিজারণ বিক্রিয়ায় একই পদার্থ আংশিকভাবে জারিত ও আংশিকভাবে বিজারিত হয়, এইরূপ বিক্রিয়াকে বলা হয় শত জারণ বিজারণ বিক্রিয়া। দেখে নিই আরেকবার। বলছে কোনো জারণ বিজারণ বিক্রিয়া অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ায় কী হচ্ছে, একই পদার্থ বলছে আংশিকভাবে জারিত, মানে কিছুটা অংশ তার জারিত হয়েছে ও আংশিকভাবে বিজারিত হয়েছে, অর্থাৎ কিছুটা অংশ বিজারিত হয়েছে, এইরূপ বিক্রিয়াকে আমরা বলবো জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, তাহলে আমরা এর আগের ভিডিও দেখেছি পার্ট 2-এ আমরা দেখেছি যে জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে যে একই পদার্থ একবার কোনো বিক্রিয়ায় একই পদার্থ একবার জারক পদার্থ হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং কোনো পদার্থ একবার বিজারক পদার্থ হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু এখানে দেখো প্রক্রিয়াটা একটু অন্যরকম, অর্থাৎ একটা জারণ বিজারণ বিক্রিয়ায় একটাই পদার্থ কি হচ্ছে, একবার জারিত হচ্ছে এবং একবার বিজারিত হিসেবে ব্যবহৃত হচ্ছে, এইরূপ বিক্রিয়াকে বলা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তা আমরা নেক্সট আসবো এর উদাহরণ। দেখো উদাহরণ নাম্বার 1। দেখো আমরা যদি এই KClO3 অর্থাৎ পটাশিয়াম ক্লোরেটকে যদি আমরা হিট দিই তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে দেখে নিই আমরা। সেক্ষেত্রে হয়ে যাবে KCl প্লাস অক্সিজেন। বিক্রিয়াটা ব্যালেন্স করা নেই, ব্যালেন্স করা সোজা একদম। তাহলে আমরা কী করবো দেখে নিই। তাহলে KClO3 অর্থাৎ পটাশিয়াম ক্লোরেটকে আমরা যদি হিট দিই তাহলে কী হচ্ছে, KCl আর হচ্ছে অক্সিজেন। তাহলে আমরা এখানে দেখে নিই কোনটা একই পদার্থ। দেখো একই পদার্থ আংশিকভাবে জারিত এবং আংশিকভাবে বিজারিত হয়। তাহলে আমরা দেখে নিই। দেখো এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে 0, অক্সিজেনের জারণ সংখ্যা 0, কারণ অক্সিজেন হচ্ছে আমরা জানি যে মুক্ত অবস্থায় আছে। আচ্ছা, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা হয়ে যাবে -1। এবার আমরা এখানে দেখি, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা -2 আর ক্লোরিনের জারণ সংখ্যা কত হবে জানো? ক্লোরিনের জারণ সংখ্যা কীরকমভাবে হবে আমরা বার করে দেখি। তাহলে পটাশিয়ামের কত হয় +1, ক্লোরিনটা আমরা মনে করো জানি না, লিখে দিয়েছি +x, আর এখানে হচ্ছে 3 × -2 এবং টোটালটার জারণ সংখ্যা হয়ে যাবে 0। তাহলে আমরা এখানে দেখি যে তাহলে x +1 আর হচ্ছে 3 × 2 = 6 মানে 0। তাহলে এখান থেকে হচ্ছে x - 5 = 0, বা এখান থেকে লিখবো x = +5। দেখো তাহলে এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কত হলো, ক্লোরিনের জারণ সংখ্যা হয়ে যাচ্ছে +5। ঠিক আছে, তাহলে আমরা ক্লোরিনের জারণ সংখ্যা কেমনভাবে বার করি এগুলো আমরা আগের পার্টে দেখিয়েছি। তোমরা যারা আগের পার্টগুলো দেখোনি অবশ্যই আগের পার্টগুলো দেখবে, তবে কিন্তু এই ভিডিওটা বুঝতে পারবে। তাহলে আমরা এখানে দেখলাম কি যে এখানে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে +5 এবং অক্সিজেন তো জানি -2। দেখো এখানে তাহলে ক্লোরিনটা দেখো এখানে Cl থেকে কি হলো, এইখান থেকে দেখো এর জারণ সংখ্যা দেখো কমে গেল এবং দেখো এর জারণ সংখ্যা দেখো বেড়ে গেল, অর্থাৎ এখানে অক্সিজেন থেকে এটা হয়ে গেল কি, অক্সিজেন থেকে হয়ে গেল এই যে O2। ওকে, তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা দেখো বেড়েছে, -2 থেকে হয়েছে 0 এবং দেখো এখানে ক্লোরিন হয়েছে +5 থেকে -1 অর্থাৎ কমেছে। তাহলে আমরা কি করব, তাহলে এইটা কি হয়েছে, এখানে O3 থেকে -2 থেকে 0 হয়েছে, বেড়েছে মানে এই বিক্রিয়াটাকে আমরা বলবো জারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে আমরা বলবো জারণ বিক্রিয়া। এবং এটা দেখো +5 থেকে -1 মানে কমেছে, তাহলে এটাকে আমরা কি বলবো, বিজারণ বিক্রিয়া। এটাকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম দেখে নিই। যে কোনো জারণ বিজারণ বিক্রিয়ায় একই পদার্থ আংশিকভাবে জারিত এবং আংশিকভাবে বিজারিত হয়েছে। তাহলে আমরা এখানে কি দেখলাম যে এই KClO3 অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড দেখো এখানে কিছুটা জারিত হয়ে, তাহলে আমরা কি লিখবো, লেখাটা এরকমভাবে লিখতে হয় যে পটাশিয়াম ক্লোরাইডকে আমরা যদি হিট দিই তাহলে সেক্ষেত্রে কী তৈরি হবে, KCl আর অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে এখানে KClO3 আংশিকভাবে জারিত হয়ে অক্সিজেন গ্যাস উৎপন্ন করেছে এবং আমরা লিখবো যে আংশিকভাবে বিজারিত হয়ে
কেসিএল উৎপন্ন করেছে। তার মানে আমরা এখানে কেসিএলকে জারক এবং বিজারক দুটো পদার্থ হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু এই রকম বিক্রিয়াগুলোকে বলা হয় শত জারণ বিজারণ বিক্রিয়া। আমরা আসবো নেক্সট উদাহরণে। নেক্সট হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার নাম্বার 2 উদাহরণটা দেখি আমরা। এখানে দেখো HG আর HGO অর্থাৎ মার্কিউরিক অক্সাইডকে আমরা যদি হিট দিই, মার্কিউরিক অক্সাইডকে হিট দিলে তৈরি হবে HG অর্থাৎ মার্কারি, লাল বর্ণের HG, না মার্কারি হচ্ছে ব্ল্যাক বর্ণের অর্থাৎ কালো বর্ণের। তাহলে HGOকে যদি হিট দিই তাহলে সেক্ষেত্রে কী হবে, HG আর হচ্ছে অক্সিজেন। তাহলে HG এর অক্সিডেশন নাম্বার কত, HG এর অক্সিডেশন নাম্বার 0 আর অক্সিজেনেরও অক্সিডেশন নাম্বার 0, কারণ এগুলো দুটো নেই, মুক্ত অবস্থায় আছে। আচ্ছা, এখানে আমরা অক্সিজেনের অক্সিডেশন নাম্বার আমরা জানি সবসময় -2 এবং মার্কারি তাহলে কত হয়ে যাবে, +2। তাহলে দেখো মার্কারিটা কি হলো, এখান থেকে দেখো HGO থেকে মার্কারিটা দেখো একটা হয়েছে এবং এইখান থেকে এই একটা পার্ট এই একটা হয়েছে। তাহলে দেখো একজনের দেখো জারণ সংখ্যা কমেছে এবং একজনের দেখো জারণ সংখ্যা বেড়েছে। দেখো অক্সিজেনের দেখো -2 থেকে 0 হয়েছে, -2 থেকে 0 হয়েছে মানে এটা বেড়েছে। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা বলবো জারণ বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে আমরা বলবো জারণ বিক্রিয়া। এবং এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো, HGO থেকে অর্থাৎ HG হচ্ছে +2 থেকে 0 অর্থাৎ কমেছে, তাহলে এই বিক্রিয়াটাকে আমরা বলবো বিজারক বিক্রিয়া, বিজারণ। তাহলে আমরা এখানে লেখাটা কি লিখবো, লেখাটা এরকম লিখবো যে HGOকে হিট দেওয়ার ফলে ধাতব মার্কারি হচ্ছে, ধাতব মার্কারি এবং অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে। তাহলে এখানে HGO দেখো আংশিকভাবে জারিত হয়ে অক্সিজেন তৈরি করছে এবং আংশিকভাবে বিজারিত হয়ে মার্কারি তৈরি করছে। আমরা আসবো নেক্সট উদাহরণে। দেখো নেক্সট উদাহরণ হচ্ছে PbNO3 অর্থাৎ লেড নাইট্রেট, PbNO3। এই PbNO3 যদি হিট দেওয়া যায় তাহলে কি হয়ে যাবে, PbO অর্থাৎ লেড অক্সাইড তৈরি হবে। নেক্সট হচ্ছে NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস আর হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, এগুলো যেহেতু গ্যাস আমরা ওপর দিকে চিহ্ন দিয়েছি। তাহলে এটা হচ্ছে লেড নাইট্রেট। তাহলে লেড নাইট্রেটকে যদি আমরা হিট দিই তাহলে কি হয়ে যাবে, PbO তৈরি হবে, NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস আর হচ্ছে অক্সিজেন গ্যাস। তাহলে আমরা দেখে নিই এখানে কোনটা জারণ এবং কোনটা বিজারণ হয়েছে। আচ্ছা দেখো অক্সিজেনের জারণ সংখ্যা আমরা জানি সবসময় 0, কারণ ওটা অক্সিজেনটা মুক্ত অবস্থায় আছে। এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত, নাইট্রোজেনের জারণ সংখ্যা হবে 2 × 4 মানে হচ্ছে +4। আচ্ছা, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত, অক্সিজেনের জারণ সংখ্যা হয়ে যাবে সবসময় -2 এবং এই নাইট্রোজেনটা আমরা জানি না, নাইট্রোজেনটা আমরা একটু বার করবো দেখে নিই। আচ্ছা দেখো নাইট্রোজেনটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে, নাইট্রোজেনটা এসেছে অ্যাকচুয়ালি -1 অর্থাৎ NO3 এর জারণ সংখ্যা NO3-, তাহলে এক্ষেত্রে আমরা জারণ সংখ্যাটা কেমনভাবে বার করবো দেখে নিই। নাইট্রোজেনটা আমরা জানি না, মনে করো আমরা লিখবো স্টার বা X। তাহলে এখানে X ধরে নিলাম, এখানে কত হলো 3 আর 2 অর্থাৎ 3 - 2 আর ইকুয়ালস টু হয়ে যাবে -1। তাহলে এখানে X আর ওকে, তাহলে 3 দুগুণে হচ্ছে 3 দুগুণে -6 সমান হচ্ছে -1। তাহলে X ইকুয়ালস টু হয়ে যাবে -1 + 6 মানে X ইকুয়ালস টু হয়ে যাবে +5। ঠিক আছে, তাহলে এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত হলো, নাইট্রোজেনের জারণ সংখ্যা হয়ে যাচ্ছে +5, নাইট্রোজেনের জারণ সংখ্যা হয়ে যাচ্ছে +5। ঠিক আছে, তাহলে এখানে দেখো লেড নাইট্রেট অর্থাৎ PbNO3 যদি আমরা হিট দিই কী হয়ে যাবে, PbO অর্থাৎ লেড অক্সাইড, NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস আর হচ্ছে অক্সিজেন। তাহলে দেখো এখানে PbNO3 ক্ষেত্রে নাইট্রোজেনের জারণ সংখ্যা দেখো ধীরে ধীরে কমে যাচ্ছে। দেখো এখানে কত কমছে না, +5 থেকে হয়ে যাচ্ছে +4 অর্থাৎ কমছে। আর এখানে অক্সিজেনটা দেখো ধীরে ধীরে বাড়ছে অর্থাৎ এই রকম হচ্ছে। দেখো অক্সিজেনের জারণ সংখ্যা কত, অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। তাহলে এটা কি হলো, -2 থেকে বেড়ে হলো 0 অর্থাৎ বাড়লো অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা। আর PbNO3 এর ক্ষেত্রে নাইট্রোজেনের দেখো +5 থেকে কমে হলো +4 অর্থাৎ কমলো। তাহলে দেখো এটা একবার এক জায়গায় জারিত এক জায়গায় বিজারিত। তাহলে কোথায় জারণ বিজারণটা আমরা দেখে নিই। তাহলে NO2 হচ্ছে -2 থেকে 0 হচ্ছে অর্থাৎ এইটা হয়ে যাবে জারণ, এটা হচ্ছে জারণ আর এটা হচ্ছে বিজারণ। ঠিক আছে, জিনিসটা একটু বুঝে নাও ভালোভাবে। তাহলে এখানে আমরা কী শিখলাম যে এই যে লেড নাইট্রেট কী হচ্ছে, আংশিকভাবে জারিত হচ্ছে, আংশিকভাবে জারিত হয়ে অক্সিজেন গ্যাস তৈরি করছে এবং আংশিকভাবে বিজারিত হয়ে NO2 গ্যাস তৈরি করছে অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস। তাই এই সমস্ত বিক্রিয়াগুলো হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার অর্থাৎ শত জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ। তা তোমরা যখন পরীক্ষায় পড়বে যে শত জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে, তোমরা অবশ্যই ওপরে কাকে বলাটা ভালোভাবে মুখস্থ করবে, কারণ ওখানে মুখস্থ করা ছাড়া উপায় নেই। ভালোভাবে ওই কাকে বলাটা ভালোভাবে মুখস্থ করবে, তারপরে এখানে 2-3টে যে কোনো উদাহরণ দেবে, তাহলেই তোমরা পুরো ফুল মার্কসটা পাবে। দেখো তাহলে নেক্সট আমরা যে শত জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণটা পড়বো সেটা হচ্ছে H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইডকে
হাইড্রোজেন পারঅক্সাইডকে যদি আমরা খোলা বাতাসে রেখে দিই তাহলে সেটা কি হয়ে যাবে, জল উৎপন্ন করবে এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। এই বিক্রিয়াটাও কিন্তু ওয়ান অফ দ্য কিসের উদাহরণ না শত জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ। আমরা দেখে নিই এখানে অক্সিজেনের জারণ সংখ্যা দেখো, অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে এখানে -1, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হয়ে যাচ্ছে -2 এবং এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হয়ে যাচ্ছে 0, কারণ ওটা মুক্ত অবস্থায় আছে। তাহলে দেখো এখানে এই H2O2 ক্ষেত্রে অক্সিজেনটা দেখো -1 থেকে কত হলো, -1 থেকে হয়ে গেল -2 এবং এখানে দেখো অক্সিজেনের জারণ সংখ্যা -1 থেকে হয়ে গেল 0। ঠিক আছে, তাহলে কি হলো H2O2 ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা -1 থেকে -2, তাহলে কি হলো এটা অক্সিজেনেশন নাম্বার কমেছে এবং দেখো এখানে -1 থেকে 0 অর্থাৎ বেড়েছে, তাহলে এক জায়গায় বাড়ছে। তাহলে আমরা জানি যে বিক্রিয়ায় অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা বাড়ে, সেই জারণ সংখ্যা বাড়লে সেটাকে আমরা কি বলি, জারণ বিক্রিয়া, এবং যে বিক্রিয়ায় অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা কমে সেটাকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। তাহলে একটা জারণ বিক্রিয়া আর একটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে কি হলো H2O2 থেকে কি হচ্ছে, H2O2কে খোলা বাতাসে রেখে দিলে কি হবে, H2 অর্থাৎ জল তৈরি হচ্ছে এবং অক্সিজেন, তাহলে -1 থেকে -2 হচ্ছে অর্থাৎ অক্সিডেশন নাম্বার কমলে সেটাকে আমরা বলবো বিজারণ, এবং H2O2 দেখো এটা জারিত হয়ে হচ্ছে অক্সিজেন, অর্থাৎ এখানে আমরা বলতে পারি কি যে H2O2টা আংশিকভাবে জারিত হয়ে অক্সিজেন গ্যাস উৎপন্ন করেছে এবং আংশিকভাবে বিজারিত হয়ে জল উৎপন্ন করেছে। দেখো তাহলে নেক্সট যে আমরা টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অসমঞ্জস বিক্রিয়া কাকে বলে। দেখো বলছে কোনো জারণ বিজারণ বিক্রিয়ায় একই পদার্থ যদি একই সঙ্গে জারিত ও বিজারিত হয় তবে সেই বিক্রিয়াকে বলা হয় অসমঞ্জস বিক্রিয়া। দেখে নিই আমরা ভালোভাবে। বলছে কোনো জারণ বিজারণ বিক্রিয়া, অর্থাৎ আমরা এখানে জারণ বিজারণ বিক্রিয়া পড়ছি, সেখানে কি হচ্ছে একই পদার্থ যদি একই সঙ্গে জারিত, অর্থাৎ একটা পদার্থ একবার জারিত হচ্ছে এবং ওই পদার্থটাই একই সঙ্গে যদি বিজারিত হয় তবে সেই বিক্রিয়াকে বলা হচ্ছে অসমঞ্জস বিক্রিয়া। আচ্ছা, তাহলে এই অসমঞ্জস বিক্রিয়ার সঙ্গে কিন্তু আগে আমরা যে বিক্রিয়াটা পড়লাম অর্থাৎ শত জারণ বিজারণ বিক্রিয়ার কিন্তু একটু ডিফারেন্স আছে। সেখানে কি হচ্ছে একই পদার্থ আংশিকভাবে জারিত হচ্ছে এবং আংশিকভাবে বিজারিত হচ্ছে, কিন্তু এখানে দেখো একই পদার্থ জারিত এবং বিজারিত একসঙ্গে হচ্ছে, এই বিক্রিয়াকে বলা হচ্ছে অসমঞ্জস বিক্রিয়া। আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণ দেখো, এখানে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার হবে 0 জানি আমরা, কারণ ক্লোরিনটা কি আছে, মুক্ত অবস্থায় আছে। এখানে আমরা দেখবো এখানে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1। কেন +1 হচ্ছে আমরা একটু শিখে নিই। কারণ দেখো এখানে সোডিয়াম কত, সোডিয়াম হবে +1, অক্সিজেন জানি আমরা -2, তাহলে এটা +1, এটা যদি -2 হয় তাহলে অ্যাকচুয়ালি কাটা যোগ বিয়োগ করলে কত হচ্ছে -1, -1টা যদি সমানের ওইদিকে যায় তাহলে হয়ে যাবে +1। এখানে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1, এখানে ক্লোরিন কত, এখানে ক্লোরিন হচ্ছে -1। আচ্ছা, যারা বুঝতে পারেন এই জিনিসটা একটু আরেকবার দেখে নাও। এখানে সোডিয়ামের অক্সিডেশন নাম্বার কত, +1, অক্সিজেন কত, অক্সিজেন হয়ে যাবে -2, এটা প্লাস লিখেছি, আর এবং এখানে ক্লোরিনটা আমরা ধরে নিচ্ছি x এবং টোটালটা 0 হয় আমরা জানি। তাহলে কি হলো, দেখো এখানে +1 আর হচ্ছে -2 সমান দিয়ে 0, তার মানে x -1 সমান 0 বা x হয়ে যাবে +1। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ক্লোরিনের অক্সিডেশন নাম্বার বার করবো +1, এবং দেখো ক্লোরিনটা হয়ে গেছে -1 এটা। তাহলে দেখো এখানে 0টা দেখো, 0 থেকে দেখো এটা বেড়েছে, 0 থেকে এটা বেড়েছে, অর্থাৎ 0 থেকে বেড়েছে মানে এটা হয়ে যাচ্ছে জারণ, এবং দেখো আবার 0 থেকে -1 এটা কমেছে, তাহলে এটা হয়ে গেল বিজারণ। তাহলে আমরা বোঝার সুবিধার জন্য এই জিনিসটা নিচের জিনিসটা মুছে দিলাম। তাহলে মুছে দেওয়ার পরে আমরা দেখে নিচ্ছি, তাহলে জারণ বিজারণটা দেখিয়ে দিই আমরা। তাহলে এখানে এইখান থেকে কি হচ্ছে, এটা বেড়েছে, এখান থেকে এটা বাড়লো, তাহলে এখানে তীর চিহ্ন দিতে হয়, এবং এখান থেকে দেখো এটা কমছে, এখানটা মুছে দিই, এখান থেকে এটা কমছে। তাহলে দেখি না একটা জারণ একটা বিজারণ, অর্থাৎ Cl2 0 থেকে এটা জারণ, তাহলে এটা হয়ে গেল জারণ এবং এটা হয়ে গেল বিজারণ। ঠিক আছে, তাহলে দেখো এক জায়গায় জারিত হচ্ছে এক জায়গায় বিজারিত হচ্ছে, অর্থাৎ Cl2 সঙ্গে NaOH এর বিক্রিয়ায় কি হচ্ছে NaOCl অর্থাৎ সোডিয়াম হাইপোক্লোরাইড, এবং নেক্সট হচ্ছে NaCl আর হচ্ছে জল। তাহলে দেখো এখানে Cl2 0 থেকে হয়ে যাচ্ছে NaCl অর্থাৎ NaOCl অর্থাৎ প্লাস, তাহলে এটা হচ্ছে জারণ হচ্ছে, এবং NaOH থেকে বিজারিত হয়ে হচ্ছে NaCl অর্থাৎ মাইনাস। তাহলে কি হচ্ছে এখানে Cl2টা কি হচ্ছে একই সঙ্গে জারিত হচ্ছে এবং একই সঙ্গে বিজারিত হচ্ছে, অর্থাৎ এটা জারক এবং বিজারক দুটো পদার্থ হিসেবেই কাজ করবে। আমরা আসবো নেক্সট উদাহরণ। আমরা নেক্সট যে অসমঞ্জস বিক্রিয়ার যে উদাহরণটা পড়বো সেটা একটু দেখে নিই। P4 প্লাস NaOH প্লাস হচ্ছে জল, P4 প্লাস NaOH প্লাস জল, সেখান থেকে হচ্ছে PH3 প্লাস হচ্ছে NaH2PO2। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে ফসফরাস দেখতে পাচ্ছি, এখানে ফসফরাস দেখতে পাচ্ছি, এবং দেখছি এখানে ফসফরাস। তাহলে আমরা এই তিনটেকে লক্ষ্য করব। তাহলে দেখো এখানে ফসফরাস আছে মুক্ত অবস্থায়, তার মানে মুক্ত অবস্থায় হলেই আমরা জানি এর জারণ সংখ্যা সবসময় হবে 0, তাহলে বসিয়ে দাও। আচ্ছা, হাইড্রোজেনের জারণ সংখ্যা কত হয়, PH3তে P এর জারণ সংখ্যা কত হয়, হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1, তাহলে +1 হলে এখানে তিনটে হলে হবে +3, +3টা যদি সমান ওদিকে যায় তাহলে কত হবে -3।
+3টা সমান ওদিকে গেলে হবে -3। এবারে আমরা বার করব এই ফসফরাসটা বার করব, আমরা একটু বার করার চেষ্টা করি। এই ফসফরাসটা আমরা বার করব, দেখো আচ্ছা NaOH কত হয়, আচ্ছা Na সোডিয়াম আমরা জানি +1 হয়, তাহলে লিখে দিলাম। হাইড্রোজেন কত, হাইড্রোজেন হচ্ছে +1, তাহলে +1। এখানে ফসফরাস কত X হচ্ছে, আর হচ্ছে প্লাস দিয়ে 2 × -2 সমান দিয়ে হয়ে যাবে 0। ঠিক আছে, দেখে নিই আমরা আরেকবার। তাহলে সোডিয়ামের জন্য হচ্ছে +1, হাইড্রোজেনের জন্য হচ্ছে +1, কিন্তু দুটো আছে বলে 2 × +1, পি ফসফরাসের জন্য X, আর একটা অক্সিজেনের জন্য হচ্ছে -2, যেহেতু দুটো অক্সিজেন আছে তাই হচ্ছে 2 × -2। আচ্ছা, তাহলে আমরা গুণ যোগ করি, তাহলে দেখো এখানে হয়ে যাচ্ছে +1, এখানে হচ্ছে 2 × 1 = 2, এখানে হচ্ছে X, আর হচ্ছে 2 × 2 = 4 সমান দিয়ে 0। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, দেখো +3, এটা হয়ে যাচ্ছে +3, এটা হচ্ছে -4, তাহলে এখান থেকে হয়ে গেল -1 সমান 0 বা X সমান হয়ে গেল +1। ঠিক আছে, তাহলে এখানে ফসফরাসের অক্সিডেশন নাম্বার কত, অক্সিডেশন নাম্বার হয়ে যাচ্ছে +1। তাহলে আমরা দেখে নিই, তাহলে এখানে কী হলো না, ফসফরাস থেকে কী হলো না, ফসফরাস আর তার সঙ্গে হচ্ছে NaOH আর হচ্ছে জল, এর বিক্রিয়ায় কী হচ্ছে PH3 প্লাস হচ্ছে NaH2PO2। এখান থেকে আমরা কেমনভাবে বার করলাম সেটা দেখেছি। তাহলে দেখিনি আমরা একটা যে 0 থেকে হচ্ছে +1, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে জারণ। দেখে নিই আমরা, তাহলে এটাকে লাইন টানি, এখান থেকে এটা কি হয়ে গেল, জারণ বিক্রিয়া, এটা হয়ে গেল জারণ, এবং এখান থেকে এটা কি হয়ে যাবে, বিজারণ, এটা হয়ে যাবে বিজারণ। ঠিক আছে, তাহলে কি হলো, ফসফরাস অর্থাৎ P4 প্লাস NaOH প্লাস হচ্ছে জল, সেখান থেকে হচ্ছে PH3 প্লাস হচ্ছে NaH2PO2। অর্থাৎ দেখো এখানে ফসফরাসটা কি হলো, নিজে জারিত হয়ে হচ্ছে NaH2PO2, অর্থাৎ একই জিনিস একবার জারিত হচ্ছে এবং একই জিনিস একবার বিজারিত হচ্ছে। তাহলে আমরা অসমঞ্জস বিক্রিয়াটা উদাহরণ সহ দুটো উদাহরণ দিয়ে, এরপর একটা উদাহরণ আসছি, আমরা টোটাল 3টে উদাহরণ দিয়ে ভালোভাবে বুঝলাম। আমরা আসবো নেক্সট উদাহরণ। দেখো আমরা নেক্সট যে উদাহরণটা দেখবো সেটা হচ্ছে কিউপ্রাস সালফেট অর্থাৎ Cu2SO4, সেখান থেকে হচ্ছে Cu + CuSO4। তাহলে আমরা এখানে অক্সিডেশন নাম্বারগুলো দেখি। এখানে দেখো কপারটা আছে মুক্ত অবস্থা অর্থাৎ 0, এখানে কপারটা হচ্ছে +2, এখানে কপারটা হচ্ছে +1। তাহলে কি হচ্ছে, এখান থেকে এটা দেখো বাড়ছে এবং দেখো এখান থেকে এটা কমছে। তাহলে এটা তোমরা নিজেরাই পারবে। তাহলে দেখো কিউপ্রাস সালফেট এখান থেকে দেখো +1 থেকে কি হচ্ছে, বাড়ছে, +1 থেকে যদি বাড়ে তাহলে আমরা সেটাকে কি লিখবো, জারণ। এবং দেখো এটা কত হচ্ছে, +1 থেকে 0 অর্থাৎ কমেছে, তাহলে এটা লিখবো আমরা বিজারণ। তাহলে এখানে কি হচ্ছে, অনেক উদাহরণ দিয়ে ভালোভাবে করিয়ে ভালোভাবে বোঝানো হচ্ছে, ভালোভাবে বুঝবে। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে যে স্যার এই জায়গাটা আমার বোঝা যাচ্ছে না, বা এই জায়গাটা আরেকবার বলবে। ঠিক আছে, তা আমরা আসবো নেক্সট। তাহলে আমরা কম প্রপোর্শনেশন বিক্রিয়া কাকে বলে পড়বো, দেখে নিই আমরা। বলছে যে বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক দেখো বলছে নিজেদের মধ্যে বিক্রিয়া করে এমন একটি পদার্থ উৎপন্ন করে যার মধ্যে উক্ত মৌলটি একটি মধ্যবর্তী মান বিশিষ্ট জারণ সংখ্যা প্রাপ্ত হয়। তাহলে উক্ত মৌলটি একটি মধ্যবর্তী মান বিশিষ্ট জারণ সংখ্যা প্রাপ্ত হয়, সেই বিক্রিয়াকে বলা হয় কম প্রপোর্শনেশন বিক্রিয়া। আরেকবার দেখি, বলছে যে বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক মানে দুটো আলাদা আলাদা বিক্রিয়ক কী করছে, নিজেদের মধ্যে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে বলছে এমন একটি পদার্থ উৎপন্ন করে, যে পদার্থটা উৎপন্ন করে যার মধ্যে কি হচ্ছে, উক্ত মৌলটি মানে ওই মৌলটা বলছে একটি মধ্যবর্তী মান বিশিষ্ট জারণ সংখ্যা প্রাপ্ত হয়। অর্থাৎ ওই মৌলটা কি হচ্ছে, একটি মধ্যবর্তী মান, অর্থাৎ ওর যে জারণ সংখ্যার মানটা সেটা হচ্ছে আগের যে দুটো পদার্থ ছিল, আগের যে দুটো বিক্রিয়ক পদার্থ তার মাঝখানে হবে। তাহলে এই রকম মান বিশিষ্ট জারণ সংখ্যা প্রাপ্ত হয়, সেই বিক্রিয়াকে বলা হচ্ছে কম প্রপোর্শনেশন বিক্রিয়া। তাহলে আমরা উদাহরণটা দেখি, উদাহরণটা দেখলে আমরা ডিটেলসে বুঝতে পারবো। তাহলে আমরা কম প্রপোর্শনেশন বিক্রিয়াটা আগে বলেছি, তাহলে আমরা উদাহরণটা দেখি। দেখো KBrO3 অর্থাৎ পটাশিয়াম ব্রোমেট, দেখো বোর্ডেতে আমরা লিখেছি KBrO3 অর্থাৎ পটাশিয়াম ব্রোমেটের সঙ্গে KBr এর বিক্রিয়ায় পটাশিয়াম ব্রোমেট KBr এবং হচ্ছে HCl এর বিক্রিয়ায় কি তৈরি হচ্ছে, ব্রোমিন, অর্থাৎ ব্রোমিন তরল, এটা ব্রোমিন গ্যাস তৈরি হচ্ছে। নেক্সট হচ্ছে কি, এটা KCl পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরাইড এবং হচ্ছে জল ওয়াটারও তৈরি হচ্ছে। তাহলে এই বিক্রিয়া আমরা দেখে নিই কোনটা, দেখো জারণ বিজারণটা আমরা দেখে নিই। তাহলে আমরা জানি এখানে পটাশিয়াম হয় +1, তাহলে এখানে আমরা বসিয়ে দিই ব্রোমিনটা হবে -1, এখানে ব্রোমিনটা হয়ে যাচ্ছে 0 এবং এখানে দেখো এখানে ব্রোমিনটা কত হবে আমরা বার করব। পটাশিয়াম কত হয়, পটাশিয়াম হয় +1, ব্রোমিনটা আমরা জানি না, লিখে দিয়েছি X। আচ্ছা, অক্সিজেন কত হয় -2, তাহলে আলটিমেট 0। তাহলে এখান থেকে আমরা কি বলবো, X +1 ওকে 3 × 2 = 6 সমান দিয়ে 0, বা X = -5 সমান দিয়ে 0, বা X = হয়ে যাবে +5। ঠিক আছে, তাহলে এখানে ব্রোমিনের অক্সিডেশন নাম্বার কত হলো, অক্সিডেশন নাম্বার হয়ে গেল +5। তাহলে দেখো এখানে +5 থেকে এটা হয়ে গেল 0, অর্থাৎ দেখো অক্সিডেশন নাম্বার কমেছে, এবং দেখো এখানে ব্রোমিনের -1 থেকে হয়ে গেল 0, অর্থাৎ অক্সিডেশন নাম্বার বেড়েছে। তাহলে দেখিনি, এবার আমরা মেলাই,
বলছে যে বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক, দেখো এখানে দুটো বিক্রিয়ক কি কি আমরা জানি যে বিক্রিয়ার বাম দিকের যে পদার্থগুলোকে বিক্রিয়ক আর ওই পদার্থগুলোকে বিক্রিয়াজাত পদার্থ বলে। তাহলে কি হচ্ছে দুটি বিক্রিয়ক অর্থাৎ পটাশিয়াম ব্রোমেট এবং হচ্ছে পটাশিয়াম ব্রোমাইড কেবিআর, দুটি বিক্রিয়ক কি হচ্ছে নিজেদের মধ্যে বিক্রিয়া করছে, এদের মধ্যে বিক্রিয়া করছে এবং বিক্রিয়া করে দেখো এমন একটি পদার্থ উৎপন্ন করছে যার মধ্যে উক্ত মৌলটি একটি যার মধ্যে উক্ত মৌলটি একটি মধ্যবর্তী মান বিশিষ্ট জারণ সংখ্যা প্রাপ্ত হয়। দেখো এই জিরো ভ্যালুটা দেখো এই +5 আর -1 মাঝখানে আছে, তাহলে এই রকম মধ্যবর্তী একটি মান বিশিষ্ট জারণ সংখ্যা প্রাপ্ত হয়, সেই রকমই বিক্রিয়াটাকে আমরা বলবো কম প্রপোর্শনাল বিক্রিয়া। তাহলে এটা কিন্তু পরীক্ষায় খুব দেয়, খুব আসে, তা তোমরা ভালোভাবে এটা লিখবে, ভালোভাবে খাতায় লিখে নাও এবং তার সঙ্গে অবশ্যই উদাহরণটা ভালোভাবে বুঝে নাও। তাহলে এখানে কোনটা জারণ কোনটা বিজারণ আমরা দেখিয়ে দিই। তাহলে দেখো এখানে পটাশিয়াম ব্রোমেট, তাহলে পটাশিয়াম ব্রোমেট থেকে এখানে হচ্ছে Br2, তাহলে এটা কি হয়ে গেল +5 থেকে 0, তার মানে এটা হয়ে গেল কমছে মানে এখানে আমরা বলবো বিজারণ। এটা হয়ে গেল বিজারণ বিক্রিয়া এবং এটা কি হয়ে গেল জারণ বিক্রিয়া। এটা কি হয়েছে -1 থেকে 0 অর্থাৎ জারণ। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল একটা হয়ে গেল জারণ বিক্রিয়া, একটা জারণ বিক্রিয়া, একটা বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা ভালোভাবে বুঝলাম। আমরা আসবো নেক্সট টপিকে। দেখো তাহলে নেক্সট আমরা আসবো জারক এবং বিজারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার, অর্থাৎ জারক এবং বিজারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার আমরা কেমন করে নির্ণয় করি সেটা আমরা দেখব। এখানে দুটো পদ্ধতি আছে, একটি হচ্ছে ইলেকট্রনীয় পদ্ধতি আছে আর একটি হচ্ছে জারণ সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা ইলেকট্রনীয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা প্রথম যেটা শিখবো যে জারক এবং বিজারক দ্রব্যের তুল্যাঙ্ক ভারের যেটা ফার্স্ট পয়েন্ট, সেটা আমরা হচ্ছে ইলেকট্রনীয় পদ্ধতি সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে আছে যে জারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার, অর্থাৎ জারক দ্রব্যের আমরা কেমনভাবে তুল্যাঙ্ক ভার করব। তাহলে আছে কি দেখো জারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার সমান, দেখো কি লিখেছি, জারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার সমান হচ্ছে যে জারক দ্রব্যের আণবিক ওজন বাই হচ্ছে গৃহীত ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ জারক দ্রব্যের আণবিক ওজনটা উপরে লিখবো আর নিচে লিখবো গৃহীত ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা প্রথম যে উদাহরণটা লিখবো সেটা হচ্ছে KMnO4। এই যে একটা জারক দ্রব্য আমরা জানি, এই যে KMnO4 একটা হচ্ছে জারক দ্রব্য, এই KMnO4 হচ্ছে একটি জারক দ্রব্য। এই KMnO4 জারক দ্রব্যটা কী হয়ে যায় অ্যাসিড মিডিয়ামে এর আমরা অক্সিডেশন নাম্বার এর অ্যাসিড মিডিয়াতে আমরা এর তুল্যাঙ্ক ভার বার করব। তাহলে এই KMnO4 হচ্ছে একটি জারক দ্রব্য, এটা কি হয়ে যাচ্ছে অ্যাসিড মিডিয়াতে অর্থাৎ H+ এর প্রেজেন্সে এটা কি হয়ে যাবে ম্যাঙ্গানিজ 2+ বিজারিত হয়ে যাবে, অর্থাৎ Mn2+ বিজারিত হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা রিয়াকশানটা লিখবো, একটু দেখে নিই। রিয়াকশানটা হচ্ছে এরকম, KMnO4 মানে আমরা ইলেকট্রন বিক্রিয়াটা করবো যেহেতু, তাই আমরা লিখবো কি MnO4- এবং সেখান থেকে কি তৈরি হবে, সেখান থেকে হয়ে যাবে আমার Mn2+। তাহলে KMnO4 বা MnO4-, সেখান থেকে এটা বিজারিত হয়ে, যেহেতু এটা জারক দ্রব্য তাই এটা বিজারিত হবে, বিজারিত হয়ে যাচ্ছে Mn2+। তাহলে কি তৈরি করছে দেখে নিই আমরা। তাহলে দেখো MnO4 আছে, তাহলে যেহেতু এখানে 4টে অক্সিজেন আছে তাই 4টে অক্সিজেনের জন্য আমরা দেবো এখানে 4টে জল। 4টে জল বিক্রিয়াটা আমরা ব্যালেন্স করছি, 4টে জল। এবং দেখো এখানে কটা হাইড্রোজেন তাহলে এক্সট্রা হচ্ছে, তাহলে 4 দুগুণে 8টা, তাহলে এখানে আমরা দেবো 8H+। এবার আমরা বিক্রিয়াটায় ইলেকট্রন সংখ্যা ব্যালেন্স করব। এখানে দেখো কতগুলো প্লাস টোটাল আছে পজিটিভ চার্জ, পজিটিভ চার্জটা ব্যালেন্স করবো। টোটাল আছে পজিটিভ চার্জ হচ্ছে 2টো প্লাস, এবং এখানে দেখো কটা হচ্ছে 8টা হচ্ছে পজিটিভ চার্জ মানে 8টা প্লাস, এবং দেখো এখানে একটা মাইনাস, তার মানে টোটাল হচ্ছে 7টা প্লাস। তাহলে 7টা প্লাস, এবং আমরা যদি এখানে 5টা ইলেকট্রন দিই, দেখো দুদিকের চার্জ সমান হয়েছে। দেখো এখানে 5টা ইলেকট্রন মানে 5টা নেগেটিভ, এর একটা নেগেটিভ মানে 6টা, তাহলে এখানে দেখো 8টা পজিটিভ, তার মানে অ্যাকচুয়ালি এটা এখানে হচ্ছে দুটো পজিটিভ থাকছে, এদিকেও দেখো দুটো পজিটিভ। তাহলে আমরা এখানে কি পেলাম, আমরা এখানে পেলাম দুদিকের চার্জটা নাম্বার অফ চার্জটা ইকুয়াল হয়ে গেল। তাহলে কীরকমভাবে করলাম আর একবার দেখে নিই আমরা। প্রথমে আমরা MnO4- লিখেছিলাম, সেখান থেকে কী হয়েছে Mn2+ হয়েছে। এখানে যেহেতু আছে 4টে দেখো অক্সিজেন, তার জন্য দেখো আমরা এখানে লিখেছি 4টে জল লিখেছি। এবং নেক্সট দেখো 4 দুগুণে 8টা হাইড্রোজেন, 8টা হাইড্রোজেনের জন্য আমরা লিখেছি 8টা H+, যেহেতু এটা অ্যাসিড মিডিয়াতে হচ্ছে, অর্থাৎ এখানে আমরা লিখবো কি অ্যাসিড মিডিয়াম, এটা হচ্ছে অ্যাসিড মিডিয়াম। তাহলে এক্ষেত্রে আমরা KMnO4 এর তুল্যাঙ্ক ভারটা কেমনভাবে বের করবো, তাহলে আমরা লিখে নেবো এখানে KMnO4 এর তুল্যাঙ্ক ভার। KMnO4 এর তুল্যাঙ্ক ভারটা তাহলে কত হবে দেখে নিই আমরা। জারক দ্রব্যের আণবিক ওজন মানে ওপরে আমরা লিখবো KMnO4 এর আণবিক ভর, KMnO4 এর আণবিক ভর, নিচে হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে কি হলো KMnO4 আণবিক ভর হচ্ছে 158.1 বাই ইলেকট্রন সংখ্যা কটা দেখো নি আমরা, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5, তাহলে আমরা নিচে লিখে দেবো 5। তাহলে আমরা কি করব, তাহলে এখানে ভ্যালুটা কত হবে 158.1কে 5 দিয়ে ভাগ করলে হবে
31.62 বা 31.62 বা 31.62। তাহলে এখানে কি হলো, এখানে কেমের ওপরে তুল্যাঙ্ক ভারটা এরকমভাবে বেরোলো। তাহলে এটা কি মিডিয়াতে হলো, এটা হচ্ছে অ্যাসিড মিডিয়া। এরকমভাবে আমরা আরও দুটো মিডিয়াম বার করব, একটা হচ্ছে বেস মিডিয়াম আর একটা হচ্ছে প্রোসোম, অর্থাৎ প্রোসোমো মিডিয়াম বা বলতে পারি আমরা নিউট্রাল মিডিয়াতে বার করব। তাহলে আমরা অ্যাসিড মিডিয়াম, নিউট্রাল মিডিয়াম এবং আমরা বেস মিডিয়ামে বার করব। আমরা দেখে নাও ভালোভাবে যে আমরা এটা হলো অ্যাসিড মিডিয়াম। তাহলে আমরা আসছি নেক্সট, দেখো তাহলে আমরা নেক্সট পড়বো, আমরা নেক্সট আসবো জারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার, আমরা নেক্সট আসবো আবার KMnO4-এরই তুল্যাঙ্ক ভার পড়বো, কিন্তু সেটা অবশ্যই হবে প্রোসোমো দ্রবণে, অর্থাৎ হচ্ছে নিউট্রাল মিডিয়াতে। সেটা কেমন হবে, সেক্ষেত্রে KMnO4টা জারিত হয়ে, KMnO4টা বিজারিত হয়ে, যেহেতু এটা জারক দ্রব্য, জারক দ্রব্য কী হয়, জারক দ্রব্য হচ্ছে নিজে বিজারিত হয়, তাহলে এটা বিজারিত হয়ে কী হবে, MnO2 তৈরি করবে। জারক দ্রব্যটা বিজারিত হয়ে MnO2 তৈরি করবে, এটা বিজারিত হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এইখানে রিয়াকশানটা একটু দেখে নিই, ওকে। তাহলে আমরা হচ্ছে MnO4 মাইনাস, এটা আমরা লিখবো এরকম করে, এরকমভাবে হবে, MnO2 তৈরি করছে। এবং সেখানে দেখো, এখানে দেখো দুটো অক্সিজেন বেশি আছে, তাহলে আমরা এখানে নেবো দুটোর যোগ নেবো জল। এখানে পিএইচটা কত হয়, এখানে পিএইচটা হয় প্রায় 7 বা প্রোসোমো দ্রবণ বা আমরা নিউট্রাল মিডিয়াম বলতে পারি। তাহলে দেখো দুটো জল, অর্থাৎ টোটাল কটা হাইড্রোজেন হলো, দেখো টোটাল হাইড্রোজেন হলো, দেখো 4টে অক্সিজেন আর হচ্ছে দুটো ওখানে হয়ে যাচ্ছে, তাহলে 4টে, তাহলে 4টে হাইড্রোজেন, তার মানে ওকে, তাহলে এখানে হয়ে যাবে 4টে বেস, 4টে OH মাইনাস। এবারে দেখো ইলেকট্রন, দেখো টোটাল ইলেকট্রন দেখো এখানে আছে একটা, এখানে দেখো কটা আছে, টোটাল 4টে, তার মানে এখানে হয়ে যাবে 3টে ইলেকট্রন, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী বার করবো, এখানে আমরা জারক দ্রব্য অর্থাৎ KMnO4 যদি তুল্যাঙ্ক ভার বার করবো, তাহলে আমরা দেখো বিক্রিয়াটা দেখো ব্যালেন্স হয়ে গেছে, দেখো 4টে অক্সিজেন আর দুটো অক্সিজেন, তাহলে 4টে আর দুটো 6টা, দেখো এখানে দুটো আর এখানে 4টে 6টা, হাইড্রোজেন দেখো দুটো আছে, তাহলে দুটো 2 দুগুণে 4টে, দেখো এখানে 4টে হাইড্রোজেন এবং অক্সিজেন, ইলেকট্রন দেখো ব্যালেন্স, এখানে দেখো একটা ইলেকট্রন, এখানে হচ্ছে 3টে, তাহলে একটা 3টে করে 4টে, এখানে দেখো 4টে আছে মাইনাস। তাহলে আমরা এখানে KMnO4-এর তুল্যাঙ্ক ভারটা লিখব, KMnO4-এর তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে আমরা কেমনভাবে লিখবো, ওপরে লিখতে হয় জারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার, মানে KMnO4-এর তুল্যাঙ্ক ভার, KMnO4-এর তুল্যাঙ্ক ভার না, KMnO4-এর আণবিক ভর, KMnO4-এর আণবিক ভর বাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে KMnO4-এর আণবিক ভর কত, তাহলে KMnO4-এর আণবিক ভর কত হলো 158.1 বা ইলেকট্রন সংখ্যা কটা দেখে নিই আমরা, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3টে, তাহলে হয়ে গেল 3টে। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে, এটাকে যদি তুমি ভাগ করো তাহলে দেখতে পাবে যে 52.7, ঠিক আছে। তাহলে এখানে কী বেরোলো, আমরা KMnO4-এর তুল্যাঙ্ক ভারটা দেখো এখানে প্রোসোমো মিডিয়ামে বের করলাম, প্রোসোমো মিডিয়াম অর্থাৎ এটা হচ্ছে প্রোসোমো বা নিউট্রাল মিডিয়াম আমরা লিখতে পারি। আমরা নিউট্রাল মিডিয়ামে বার করি, তাহলে দেখে নিই আমরা KMnO4-এর তুল্যাঙ্ক ভার হচ্ছে KMnO4-এর আণবিক ভর বাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ KMnO4-এর আণবিক ভর হচ্ছে 158.1 বাই 3 কেন হলো, দেখো এখানে 3টে দিয়েছি ইলেকট্রন তাই 3, এবং 158.1কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হবে 52.7। আচ্ছা, আমরা নেক্সট আসবো বেসিক মিডিয়ামে KMnO4-এর তুল্যাঙ্ক ভার। নেক্সট হচ্ছে আমরা আর একটা শিখছি, সেটা হচ্ছে বেসিক মিডিয়ামে KMnO4-এর তুল্যাঙ্ক ভার শিখবো। তাহলে এই KMnO4 হচ্ছে একটি জারক পদার্থ, এই KMnO4 কি হয় বেসিক মিডিয়ামে বা তীব্র ক্ষারীয় মাধ্যমে এটা কি হচ্ছে, এটা বিজারিত হয়ে গিয়ে তৈরি করবে K2MnO4। তীব্র ক্ষারীয় মাধ্যমে এটা কি হয়ে যাবে, বিজারিত হয়ে যাবে, তীব্র ক্ষারীয় মাধ্যমে এটা বিজারিত হয়ে তৈরি করবে K2MnO4। তাহলে আমরা ইলেকট্রনীয় যে বিজারণ বিক্রিয়াটা সেটা আমরা দেখে নিই। এখানে হচ্ছে MnO4 মাইনাস এবং সেখান থেকে হচ্ছে কি MnO4 মাইনাস, সেখান থেকে হচ্ছে MnO4 2 মাইনাস। তাহলে এখানে যদি আমরা একটা ইলেকট্রন দিই তাহলে আমার দেখো রিয়াকশানটা হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা KMnO4-এর যদি তুল্যাঙ্ক ভারটা বার করি তাহলে আমরা লিখবো এখানে KMnO4 এর তুল্যাঙ্ক ভার, KMnO4-এর তুল্যাঙ্ক ভারের ওপরে কী হবে, জারক দ্রব্যের আণবিক ওজন। তাহলে আমরা আগে লিখেছি যে KMnO4-এর ক্ষেত্রে KMnO4-এর তুল্যাঙ্ক আণবিক ওজন বেরোচ্ছে কত, 158.1 বাই হচ্ছে 1। কেন 1 হচ্ছে, কারণ দেখো এখানে একটা ইলেকট্রন নিয়েছি, তাহলে KMnO4-এর তুল্যাঙ্ক ভার এখানে দেখো হয়ে যাচ্ছে কত, এটা 158.1, এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। এটা কি মিডিয়াম, এটা হচ্ছে বেসিক মিডিয়াম বা ক্ষারীয় মাধ্যম, বেসিক মিডিয়াম।
বেসিক, মিডিয়াম বা ক্ষারীয় মাধ্যম। তাহলে দেখো আমরা তিনটে মিডিয়ামে একটি জারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার কেমনভাবে নির্ণয় করে সেটা আমরা দেখালাম। আরও উদাহরণ তোমরা বইতে পাবে, তোমরা বইতে করবে। যে সমস্ত উদাহরণগুলো যা প্রবলেম হবে আমাদের কমেন্ট বক্সে জানাবে, যে প্রবলেমগুলো ছবি তুলে কমেন্ট বক্সে দেবে, আমরা সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমরা আসবো নেক্সট বিজারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার। নেক্সট আমরা পড়বো দেখো বিজারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার। দেখো আমরা বিজারক দ্রব্যের তুল্যাঙ্ক ভারটা দেখো লিখেছি যে বিজারক দ্রব্যের আণবিক ওজন বাই হচ্ছে বর্জিত ইলেকট্রন সংখ্যা। তাহলে আগের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম? জারক দ্রব্যের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন গৃহীত হচ্ছিল, অর্থাৎ জারক দ্রব্য হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার ফলে বিজারিত হচ্ছে। এবং এখানে কি হচ্ছে, বিজারক দ্রব্যটা কি হয়, সবসময় জারিত হয়। তাহলে জারিত হওয়ার জন্য অবশ্যই আমরা জানি যে ইলেকট্রন বর্জিত করতে হয়। তাহলে আমরা প্রথম আমরা শিখে নিই নাম্বার 1 উদাহরণ। নাম্বার 1 আমরা উদাহরণ শিখবো FeSO4। FeSO4 দেখো একটা হচ্ছে শক্তিশালী বিজারক পদার্থ। এটা জারিত হয়ে কি তৈরি হবে? এটা জারিত হয়ে তৈরি হবে FeSO4(3). ওকে, তাহলে এখানে আমরা যদি ইলেকট্রনীয় যদি রিয়াকশানটা করি, ইলেকট্রনীয় রিয়াকশানটা হবে এরকম যে Fe2+ থেকে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে Fe3+। তাহলে Fe2+ থেকে Fe3+ হচ্ছে, দেখে নিই আমরা, এখানে আয়রনটা হচ্ছে +2 এবং এখানে আয়রনটা হচ্ছে +3। তাহলে Fe2+ থেকে যদি Fe3+ হয় তাহলে এটা কি হচ্ছে, একটা জারিত হচ্ছে, অর্থাৎ এটা বিজারক পদার্থ। তাহলে এটা ইলেকট্রনীয় ব্যালেন্স করার জন্য আমরা দেবো এখানে E। তাহলে এখানে আমরা কি লিখবো? বিজারক দ্রব্য হচ্ছে FeSO4। তাহলে FeSO4 এর তুল্যাঙ্ক ভারটা আমরা এখানে বার করবো। FeSO4 এর FeSO4 এর তুল্যাঙ্ক ভারটা উপরে কি লিখবো? বিজারক দ্রব্যের আণবিক ওজন, অর্থাৎ FeSO4 এর আণবিক ওজন FeSO4 এর আণবিক ওজন বাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা, বর্জিত ইলেকট্রন সংখ্যা। তাহলে কি হলো? FeSO4 এর আণবিক ওজন হচ্ছে 151.85 আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। তাহলে কি হলো না, FeSO4 এর আণবিক ওজন হচ্ছে 151.85 বাই হচ্ছে 1। তাহলে আমরা একটা কেন হলো? একটা হচ্ছে দেখো এখানে ইলেকট্রন সংখ্যা যেহেতু একটা, অর্থাৎ বর্জিত ইলেকট্রন সংখ্যা একটা আছে, তাহলে এইটাকে 1 দিয়ে ভাগ করলে কত হয় ভ্যালু হবে সবসময় আমরা জানি যে 151.85। তাহলে এটাই হচ্ছে কি FeSO4 এর হচ্ছে তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট। ঠিক আছে, তাহলে আমরা কি হলো না, ইলেকট্রনীয় পদ্ধতির সাহায্যে আমরা বিজারক দ্রব্যের তুল্যাঙ্ক ভারটা পড়বো। এরপর আমরা পড়বো নেক্সট যেটা উদাহরণ আছে, অর্থাৎ নেক্সট যে পদ্ধতি, অর্থাৎ ইলেকট্রনীয় পদ্ধতি, আর আছেন 2 নাম্বার হচ্ছে জারণ সংখ্যার পদ্ধতি। তাহলে আমরা ওই পদ্ধতিটা একটু শিখে নিই। আচ্ছা দেখো, নেক্সট আমরা দেখছি যে জারণ সংখ্যার পদ্ধতি শিখতে, অর্থাৎ জারক এবং বিজারক দ্রব্যের আমরা তুল্যাঙ্ক ভার পড়ছি, জারণ সংখ্যার পদ্ধতি। নেক্সট হচ্ছে জারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার। দেখো জারক দ্রব্যের একটা তুল্যাঙ্ক ভার আমরা শিখবো কি, যে জারক দ্রব্যের আণবিক ওজন বাই হচ্ছে জারণ সংখ্যার পরিবর্তন, অর্থাৎ আগেরটার সঙ্গে এটা একই, কিন্তু এখানে এটা আগেরটার থেকেও সহজ। তাহলে আমরা দেখো যদি KMnO4 এর আমরা তুল্যাঙ্ক ভার বার করার চেষ্টা করি, KMnO4টা কি বিক্রিয়া হবে? KMnO4 ক্ষেত্রে ম্যাঙ্গানিজ কত হয়? ম্যাঙ্গানিজ হয় 7 আমরা জানি। এবং এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে তৈরি হবে MnSO4 বা মনে করো Mn2+ তৈরি হলো। তাহলে এর অক্সিডেশন নাম্বার কত হলো? 2+। তাহলে কত জারণ সংখ্যার পরিবর্তন হলো? জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে +5। জারণ সংখ্যার পরিবর্তন হয়ে যাচ্ছে +5 একক। তাহলে এক্ষেত্রে আমরা KMnO4 এর তুল্যাঙ্ক ভারটা করবো। KMnO4 এর তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট, KMnO4 এর তুল্যাঙ্ক ভার হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট বা এইটা। KMnO4 এর তুল্যাঙ্ক ভার হচ্ছে কীরকমভাবে বার করবো, অর্থাৎ ওপরে হবে M মানে হচ্ছে আণবিক ওজন বাই হচ্ছে জারণ সংখ্যার পরিবর্তন। জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে 5টা। তাহলে M কত? M হচ্ছে 158.1 বাই হচ্ছে 5। তাহলে এটা দিয়ে ভাগ করলে হবে 31.62। ঠিক আছে, তাহলে কি হলো, এখানে KMnO4 ইকুইভ্যালেন্ট ওয়েট বা আণবিক ভরটা আমরা কেমনভাবে বের করলাম দেখে নিই আমরা। M মানে আণবিক ওজন বাই হচ্ছে জারণ সংখ্যার পরিবর্তন বাই 5, তার মানে 158.1 বাই 5। এবার 158.1কে 5 দিয়ে ভাগ করলে হবে 31.62। আমরা আসবো নেক্সট উদাহরণ। নেক্সট আমরা আসবো K2Cr2O7। K2Cr2O7 এর তুল্যাঙ্ক ভার। তাহলে K2Cr2O7টা দেখো, এটা হচ্ছে একটা জারক দ্রব্য এবং এটা বিজারিত হয়ে কি হয়? এটা বিজারিত হয়ে হবে Cr2SO4(3) অ্যাসিড মিডিয়ামে Cr2SO4(3). ওকে, তাহলে এখানে দেখো ক্রোমিয়াম কত হলো? 7 × 14 থেকে 2 বাদ দাও, 14 থেকে 2 বাদ দিলে হচ্ছে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6। তাহলে এখানে +6, এখানে ক্রোমিয়াম কত হচ্ছে +3। তাহলে এখানে K2Cr2O7 এর তুল্যাঙ্ক ভার আমরা বার করবো। K2Cr2O7 এর ইকুইভ্যালেন্ট ওয়েট অর্থাৎ তুল্যাঙ্ক ভার বের করবো। তাহলে ওপরে হবে M আর নিচে হবে জারণ সংখ্যার পরিবর্তন। দেখো জারণ সংখ্যার পরিবর্তন, দেখো একটা Cr পরমাণু থেকে এখানে দেখো দুটো Cr পরমাণু থেকে দুটো Cr পরমাণু হচ্ছে। তাহলে পুরো রিয়াকশানটা আমরা লক্ষ্য করে দেখবো যে দেখো একটা Cr পরমাণুর +6 থেকে +3, তার মানে জারণ সংখ্যার পরিবর্তন কত হয়েছে? 3 একক।
একটা সিআর পরমাণুর জন্য হয়েছে 3 একক, তাহলে যদি আমরা এখানে যেহেতু দুটো সিআর পরমাণু হয়েছে, তার দুটো সিআর পরমাণুর জন্য হয়ে যাবে এই +3 সঙ্গে 3 2 দিয়ে গুণ, অর্থাৎ হবে m/6। তাহলে এইখানটা একটু খুব কেয়ারফুলি তোমরা করবে। ওকে, তাহলে এখানটা খুব তোমরা কেয়ারফুলি করবে যে একটি সিআর পরমাণুর জন্য হয়েছে, একটি সিআর পরমাণুর জন্য হয়েছে 3, তাই যেখানে যেহেতু দুটো সিআর পরমাণু আছে তাহলে হচ্ছে 3 দুগুণে 6 হবে। তাহলে এখানে m কত হবে? m আমরা যদি এখানে K2Cr2O7টা বার করি তাহলে হবে 294.36। তাহলে এখানে ভ্যালুটা কত হবে? তাহলে এখানে ভ্যালুটা হবে 49.03। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বেরোলাম? তাহলে আমরা এখানে বার করলাম কি যে K2Cr2O7 অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট এর ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার, এটা ভ্যালুটা কত হবে? m/6 হবে এবং সেখানে ভ্যালুটা হবে 49.03। এবারে আমরা আসবো বিজারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার। দেখো আমরা নেক্সট আসবো বিজারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার। এটা একদম একই জারক দ্রব্যের মতোই। তাহলে বিজারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার হবে, ওপরে হবে বিজারক দ্রব্যের আণবিক ওজন বা আণবিক ভর, নাল বাই হচ্ছে জারণ সংখ্যার পরিবর্তন। তাহলে আমরা একটা দেখি উদাহরণ, খুব সোজা উদাহরণ। তাহলে হচ্ছে FeSO4 হচ্ছে +2, সেখান থেকে হবে Fe2SO4 হলতি, এটা হচ্ছে +3। তাহলে এখানে জারণ সংখ্যার পরিবর্তন কত? জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে 1 একক। তাহলে আমরা এখানে FeSO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েট বা আণবিক তুল্যাঙ্ক ভার বার করার চেষ্টা করব। ওপরে হবে m, নিচে হবে 2, নিচে হবে 1। কেন 1 হলো? কারণ দেখো 1 একক পরিবর্তন, অর্থাৎ +2 থেকে +3 1 একক। তাহলে এখানে এমটা কত হবে? এমটা হবে 151.85 বাই হচ্ছে 1। তাহলে 151.85কে 1 দিয়ে ভাগ করলে আমরা জানি যে পুরোটাই বসে যাবে। ঠিক আছে, তাহলে এইরকমভাবে আমরা কি শিখলাম? বিভিন্ন জারক এবং বিজারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার বার করার চেষ্টা করলাম। আজকের ভিডিওর যেটা হচ্ছে মেন অ্যাট্রাকশন, সেখানে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে সমতা বিধান অর্থাৎ ব্যালেন্স করার নিয়ম বা ব্যালেন্সিং। আচ্ছা, এই ব্যালেন্সিংয়ে তোমরা দুটো নিয়ম পড়বে, একটা হচ্ছে জারণ সংখ্যা পদ্ধতি এবং নাম্বার 2 হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতি। তা আজকে আমরা জারণ সংখ্যা পদ্ধতিটা খুব সহজে তোমাদের আমি বোঝাচ্ছি, তা ভালোভাবে বুঝবে। এই জারণ সংখ্যা পদ্ধতি এবং জারণ সংখ্যা পদ্ধতির সাহায্যে সমতা বিধান কিন্তু অনেক বইতে বিভিন্ন রকমভাবে করে দেওয়া আছে, বিভিন্ন বইতে বিভিন্ন স্টাইলে দেখানো হয়েছে, কিন্তু আমি তোমাদের খুব সহজে একটা বোঝাচ্ছি, ভালোভাবে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে। দেখো আমরা যে উদাহরণটা দেখবো সেটা হচ্ছে Cu + HNO3 মানে কপার, তার সঙ্গে HNO3 বিক্রিয়া। দেখো কিউপ্রিক নাইট্রেট হয়েছে, NO2 হয়েছে অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস এবং হচ্ছে জল। তাহলে আমরা এই উদাহরণটা আমরা ব্যালেন্স করব খুবই সহজে, জারণ সংখ্যা পদ্ধতির সাহায্যে আমরা সমতা বিধান করছি। তাহলে দেখো এখানে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার কত আমরা দেখি। নাইট্রোজেন হচ্ছে 3 দুগুণে 6, তাকে +1 মানে এটা হয়ে যাবে +5। কপার হয়ে যাবে 0, এখানে কপার হয়ে যাচ্ছে জানি আমরা +2 এবং এখানে নাইট্রোজেন হচ্ছে 2 দুগুণে 4 মানে হচ্ছে 4। তাহলে আমরা দেখো এখান থেকে এই বিক্রিয়াটা দেখো, এই কপার দেখো এখান থেকে কপার 0 থেকে হয়েছে +2 অর্থাৎ এটা বেড়েছে মানে জারণ, এবং এইটা দেখো হয়েছে বিজারণ। তাহলে জারণ এবং বিজারণটা আমরা আগে লিখি। তাহলে আমরা নিচে লিখছি মনে করো জারণ, তাহলে এটা হচ্ছে কি জারণ এবং এখানে কি হয়েছে এটা বিজারণ। তাহলে আমরা জারণ আর বিজারণটা আগে শিখেছি, এটা হচ্ছে জারণ আর বিজারণ। দেখো এবারে জারণ বিজারণ আমরা দেখছি এখানে দেখো কয় একক বেড়েছে। দেখো এখানে 0 থেকে হয়েছে 2 মানে হচ্ছে 2 একক বেড়েছে। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? এখানে হচ্ছে +2 একক এটা বাড়ছে এবং এখানে দেখো কয় একক বাড়ছে। দেখো এখানে +5 থেকে 4 মানে এটা হয়ে যাচ্ছে 1 একক মানে -1 করে দাও। দেখো তাহলে কি হলো, আমরা এই যে +2 আর এখানে -1, তাহলে এই দুটোকে ইকুয়াল করার জন্য আমরা কি করব? এই সমীকরণটাকে একটাকে 1 দিয়ে গুণ করবো আর এটাকে 2 দিয়ে গুণ করবো। দেখো এটাকে যখন আমরা 2 দিয়ে গুণ করছি অর্থাৎ এখানে 2 বসাবো আর এখানে 2 বসাবো। তাহলে আমরা এখানে বসাচ্ছি 2, এখানে 2 বসালাম, এখানে আমরা 2 বসালাম। ঠিক আছে, তাহলে বিক্রিয়াটা আমরা কেমনভাবে লিখলাম সেটা আমরা একটু লেখার চেষ্টা করি। অর্থাৎ Cu প্লাস হয়ে যাবে 2HNO3, Cu2HNO3, সেখান থেকে হয়ে যাবে CuNO3 হোল 2 প্লাস হয়ে যাবে 2NO2 প্লাস হয়ে যাবে জল। দেখো বিক্রিয়াটা কিন্তু এখনও ব্যালেন্স হয়নি। এবার দেখো এই একটা CuNO3 থেকে একটা CuNO3 হোল 2, দেখো CuNO3 হোল 2-র জন্য দেখো এই এক অণু তৈরি করার জন্য কি হচ্ছে 2 অণু NO3 লাগছে। এই 2 অণু NO3-র জন্য আরও 2 অণু লাগছে HNO3। তাহলে এখানে দেখো নাইট্রোজেনটা ব্যালেন্স হয়েছে, দুটো NO2 ব্যালেন্স হয়ে গেছে। কিন্তু দেখো এই এক অণু CuNO3-র জন্য তৈরি করার জন্য 2 NO3 মূলক লাগছে। এই 2 NO3 মূলকের জন্য আরও 2 অণু লাগবে আমার 2HNO3, আরও লাগবে 2 অণু। তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 4 হয়ে যাবে, মানে এর সঙ্গে আরও 2 অণু HNO3 তুমি অ্যাড করো। তাহলে আরও 2 অণু HNO3 অ্যাড করলে তাহলে বিক্রিয়াটা আমরা ব্যালেন্স করি। তাহলে Cu প্লাস দেখো এখানে 2 HNO3 আবার 2, তাহলে টোটাল হয়ে যাবে 4 HNO3, সেখান থেকে হবে CuNO3 হোল 2
সেখান থেকে হয়ে যাচ্ছে 2NO2 আর হচ্ছে জল। দেখো বিক্রিয়াটা কিন্তু এখনও ব্যালেন্স হয় না, এখানে হাইড্রোজেনটা ব্যালেন্স করলেই হয়ে যাবে। দেখো 4টে আছে হাইড্রোজেন, তাহলে এখানে আমরা দেখে নেবো এখানে 2 বসালেই হয়ে যাবে ব্যালেন্স। তাহলে টোটাল আমরা অক্সিজেনটা গুনে নিই আরেকবার। তাহলে দেখো 4 দুগুণে 4 3 12টা, এখানে দেখো 3 দুগুণে 6টা, 6টা আর 2 দুগুণে 4টে, 6টা আর 4টে 10টা, 2টো 12টা। তাহলে দেখো টোটাল বিক্রিয়াটা ব্যালেন্স হলো। তাহলে আমরা তীর চিহ্নটা মুছে দেবো, তীর চিহ্নটা মুছে দিয়ে আমরা লিখে দেবো সমান। দেখো টোটাল বিক্রিয়াটা আমরা কেমনভাবে ব্যালেন্স করলাম আরেকবার শিখে নিই। তাহলে দেখো এখানে কি আছে Cu প্লাস NO3, সেখান থেকে HNO3, সেখান থেকে হচ্ছে CuNO3 হোল 2 প্লাস NO2 প্লাস জল। এখানে তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এদের অক্সিডেশন নাম্বারগুলো বসিয়ে দেবো। অক্সিডেশন নাম্বারগুলো বসিয়ে দিয়ে এখানকার কতটা পরিমাণ চেঞ্জ হয়েছে, অর্থাৎ 0 থেকে +2 অর্থাৎ 2 একক, আর দেখো এখানে +5 থেকে +4 অর্থাৎ -1 একক, অর্থাৎ -1 মানে একটা বিজারণ। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য এটাকে 1 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ করেছি, দেখে নাও 1 দিয়ে এবং 2 দিয়ে গুণ করেছি। তারপরে আমরা কি করেছি, তাহলে এখানে 2 2 বসিয়ে দিয়েছি, 2 2 বসিয়ে দিয়েছি। 2 বসিয়ে দেওয়ার পর আমরা দেখছি দেখো এখানে n দুটো n, এখানে দুটো n ব্যালেন্স হয়ে গেছে। এরপরে আমরা দেখো এই এক অণু CuNO3 হোল 2 তৈরি করার জন্য দেখো দুটো লেগেছে আমার NO3, তা দুটো NO3-র জন্য NO3 নিশ্চয়ই এসেছে অবশ্যই 2HNO3 থেকে, তাহলে আমরা আরও দুটো HNO3 বসিয়ে দিয়েছি। তাহলে দুটো HNO3 আর দুটো মানে টোটাল হলো 4টে, তাহলে 4টে HNO3 বসিয়ে দিলাম। শেষকালে দেখলাম যে না আমাদের তখনও ব্যালেন্স করতে অসুবিধা হচ্ছে, তা সেখানে আমরা কি করলাম দেখে নিই। আমরা টোটাল আমরা হাইড্রোজেনটা ব্যালেন্স করে দিলাম, অর্থাৎ 4টে হাইড্রোজেন, 4টে মানে 2 2 4টে। দেখো এবারে টোটাল জিনিসটা ব্যালেন্স হয়ে গেছে। আমরা আসবো নেক্সট উদাহরণে। দেখো আমরা নেক্সট যে উদাহরণটা আসবো সেটা হচ্ছে এটা নাম্বার 2 উদাহরণ, 2 নাম্বার। সেটা কি, সেটা হচ্ছে Cu প্লাস HNO3। দেখেনি Cu প্লাস HNO3, সেখান থেকে হচ্ছে কিউপ্রিক নাইট্রেট N2O অর্থাৎ নাইট্রাস অক্সাইড, আগেরটা ছিল নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, এটা হচ্ছে N2O আর হচ্ছে জল। তাহলে এই বিক্রিয়াটা আমরা ব্যালেন্স করবো। এই বিক্রিয়াটা তোমরা ক্লাস 9-এ পড়েছো। তাহলে এখানে কপারের অক্সিডেশন নাম্বার কত, 0, নাইট্রোজেন কত আমরা জানি +5। আচ্ছা এখানে কপার কত, কপার হয়ে যাচ্ছে +2, এখানে নাইট্রোজেন হয়ে যায়, এখানে যদি এটা যদি হয় -2 তাহলে এটা হয়ে যাবে +1, তাহলে এটা মুছে দিই। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই যে কোনখান থেকে কীরকমভাবে চেঞ্জটা হলো। তাহলে দেখো কপার দেখো এখান থেকে হয়েছে 2, মানে আমরা 2 একক বেড়েছে, আর এটা কত, এটা হচ্ছে কমেছে 4 একক। তাহলে দেখে নিই আমরা এখান থেকে এটা বেড়েছে, তাহলে 12টা আমরা নিচে করছি, তাহলে এটা হয়ে যাচ্ছে জারণ। জারণটা তাহলে কত একক, আমরা লিখছি +2 একক। আর এটা কত একক কমছে, এটা হচ্ছে দেখো এটা হচ্ছে বিজারণ, এটা হয়ে যাচ্ছে বিজারণ। বিজারণটা কত একক দেখো, +5 থেকে +1, +5 থেকে +1, তার মানে হয়ে যাচ্ছে -4 একক, -4। তাহলে এই দুটোকে আমরা ব্যালেন্স করবো। আচ্ছা এই দুটোকে ব্যালেন্স করার জন্য আমরা কি করব, এইটাকে 2 দিয়ে গুণ, এটাকে আমরা কি করব, এটাকে তো 2 দিয়ে গুণ, তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, এটাকে আমরা 2 দিয়ে গুণ করবো, এটাকে আমরা 4 দিয়ে গুণ করবো। তাহলে ঠিক আছে, তাহলে 4 আর 2 দিয়ে গুণ করলে 8 হবে, এবং এটাকে দেখো 4 আর 2 দিয়ে গুণ করলে 8 হবে। তাহলে আমরা বিক্রিয়াটা ব্যালেন্স করছি। দেখো আমরা যদি এটাকে 2 দিয়ে গুণ করি, এটাকেও 2 দিয়ে, এটাকেও 2 দিয়ে গুণ করছি, তাহলে দেখো এখানে 2 ওখানে 2 দিলে কী হবে, এখানে তো অলরেডি দুটো নাইট্রোজেন আছে, তার দুটো নাইট্রোজেনের জন্য এখানে তাহলে এখানে 2 দিলেই হয়ে যাবে। তাহলে আমরা এইখানে 2 দিয়ে গুণ করার দরকার নেই, তাহলে আমরা এখানেই অ্যাকচুয়ালি 2 দিয়ে গুণ করি এবং এটাকে আমরা 4 দিয়ে গুণ করে দেখি কী হয়। তাহলে দেখে নিই আমরা, তাহলে Cu, তাহলে এটাকে 4 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ, তাহলে আমরা দেখে নিই, তাহলে 4Cu প্লাস দেখো একে 2 দিয়ে গুণ করছি 2HNO3, সেখান থেকে কী হলো, যেহেতু এখানেও 4 এখানেও 4, তাহলে এখানে হয়ে যাবে কত, 4CuNO3 হোল 2 হবে, 4CuNO3 হোল 2, এখানে হয়ে যাচ্ছে N2O, আর এখানে মনে করো হয়ে যাচ্ছে জল। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা দেখো, এখানে দেখো তাহলে Cuটা ব্যালেন্স হয়ে গেছে, কিন্তু দেখো N নাইট্রোজেন দেখো এখনো ব্যালেন্স হয় না। দেখো এই নাইট্রোজেনটা শুধুমাত্র আমরা লিখেছি এইখানে যে N2ওর জন্য আমরা HNO3 লিখেছি। তাহলে এখানে দেখো কটা NO3, তাহলে দেখো একটা CuNO3-র জন্য, এখানে 4টা মনে করো হাত দাও, একটা CuNO3-র জন্য তৈরি করার জন্য লাগছে 2 অণু লাগছে NO3 মূলক। একটা CuNO3 ভালো করে বোঝো এই জায়গাটা, যে একটা CuNO3 তৈরি করার জন্য লাগছে 2 অণু NO3 মূলক। তাহলে যেহেতু এখানে 4টে CuNO3 তৈরি করতে হবে, তাহলে লাগবে কটা, 4 দুগুণে 8টা NO3 মূলক। তাহলে 8টা NO3-র জন্য আমাকে অবশ্যই 8খানা HNO3 নিতে হবে। তাহলে এখানে এর সঙ্গে আরও 8টা অ্যাড করতে হবে, অর্থাৎ আরও 8টা আমরা HNO3 অ্যাড করব। তাহলে রিয়াকশানটা কেমন লিখব, রিয়াকশানটা হবে 4Cu প্লাস হবে 2 আর 8টা অর্থাৎ 10টা HNO3, 2 আর 8টা অর্থাৎ 10টা HNO3, সেখান থেকে হবে 4টে CuNO3 হোল 2 প্লাস N2ওটা এখানে বসিয়ে দাও, প্লাস হয়ে যাবে জল। তাহলে আমরা জলটা শেষে গুণে বসিয়ে দেবো। তাহলে হাইড্রোজেন কটা দেখো, হাইড্রোজেন হচ্ছে 10টা, তাহলে 10টা মানে এখানে হয়ে যাবে 5টা। ঠিক আছে,
তাহলে কী হলো দেখো 4 CU, তাহলে দেখো 4টে CU হয়ে গেছে। নাইট্রোজেন দেখো কটা, নাইট্রোজেন হচ্ছে 10টা, দেখে নিই আমরা গুনে নিই 2 আর 4 দুগুণে 8টা, অর্থাৎ 8টা হয়ে গেল, আর এখানে 2 10টা হয়ে গেল। এবার আমরা হাইড্রোজেন গুনি, হাইড্রোজেন হচ্ছে 10টা, দেখো 5 দুগুণে 10টা হয়ে গেছে। আচ্ছা অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে 3 10 30টা, দেখে নিই আমরা, তাহলে হচ্ছে 3 দুগুণে 6টা, 4 6 24, 24 24 আর 1 হচ্ছে 25, 25 আর 5 5 1 5 মানে 25 আর 5 হচ্ছে 10টা। ঠিক আছে, তাহলে আমরা ছোটোবেলায় অর্থাৎ তোমরা 7 8 9 10-এ ব্যালেন্স করার সহজ নিয়ম শিখেছো, অর্থাৎ সেখানে আমরা শিখেছি কি ট্রায়াল অ্যান্ড এরর মেথডে করেছি। তাই সেখানে আমরা বিভিন্ন সংখ্যা বসিয়ে দেখছিলাম, কিন্তু এখানে আমরা ক্লাস 11-এ শিখবো এবং পরবর্তীকালেও তোমরা বুঝবে আরও যে সেখানে আর সমতা বিধান কিন্তু কোনো সংখ্যা বসিয়ে দেখা কিন্তু যাবে না। এখানে একটা পারফেক্ট নিয়ম আছে ব্যালেন্স করার, সেই পারফেক্ট নিয়মটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, ভালোভাবে বুঝবে। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং এই ভিডিওগুলো বা এই যে বোঝানোর ভিডিওগুলো বারবার দেখবে, একটা মনে করো বোঝানো হয়ে গেল, আবার প্রথম থেকে জিনিসটা দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তাহলে আমরা আসবো নেক্সট উদাহরণ। দেখো আমরা নেক্সট যে সমতা বিধান বা ব্যালেন্সটা করবো সেটা আমরা দেখে নিই। Cu + HNO3 অর্থাৎ কপারের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া, দেখো কি হচ্ছে কিউপ্রিক নাইট্রেট অর্থাৎ CuNO3 প্লাস NO প্লাস হচ্ছে জল। তাহলে আমরা দেখি এখানে কপারটা হচ্ছে 0, এখানে HNO3 কত, HNO3 হচ্ছে +5, HNO3 হচ্ছে +5, এখানে কপারটা কত হবে, এখানে কপারটা হবে +2, এবং এখানে NO কত, NO হয়ে যাবে +2, অর্থাৎ নাইট্রোজেন আমরা জানি 0, নাইট্রোজেন আমরা জানি -2 হয়। তাহলে দেখো এখানে কপার কত হচ্ছে 0 থেকে +2, অর্থাৎ বেড়েছে, এটা জারণ, এবং HNO3 দেখো এখানে +5 থেকে হয়ে যাচ্ছে NO, অর্থাৎ এখানে +2, অর্থাৎ এখানে -3 একক, ওটা বিজারিত হয়েছে। তাহলে আমরা সেটা লিখে দিই, তাহলে এটা হয়ে যাচ্ছে জারণ, এটা হয়ে যাবে জারণ, জারণ মানে কি হচ্ছে +2, আর এটা হয়ে যাবে বিজারণ, এটা হয়ে যাবে বিজারণ, এটা হয়ে যাবে বিজারণ, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে -3। তাহলে কি করব আমরা, এইটাকে 3 দিয়ে গুণ করবো আর এটাকে করবো আমরা 2 দিয়ে গুণ। ঠিক আছে, এটাকে 3 দিয়ে গুণ করবো আর ওটাকে 2 দিয়ে গুণ করবো। তাহলে আমরা দেখে নিই কেমনভাবে হচ্ছে বিক্রিয়াটা। তাহলে আমরা এটাকে 3 দিয়ে গুণ করি, অর্থাৎ 3 Cu প্লাস এটাকে কত দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, তাহলে আমরা লিখে দিই, তাহলে 2HNO3। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা কি হবে দেখে নিই, NO3 প্লাস হয়ে যাচ্ছে 2NO প্লাস হয়ে যাচ্ছে জল। তাহলে কি হলো, এখানে 3 দিয়ে গুণ করেছি, অর্থাৎ 3টে Cu, এখানেও হবে 3টে Cu, 3 Cu হচ্ছে 3 Cu। এবার দেখো 2HNO3, অর্থাৎ এখানেও 2 বসিয়েছি, এখানেও 2 বসিয়েছি। আচ্ছা এবার আমরা দেখো এখানে দেখো শুধু নাইট্রোজেনটা ব্যালেন্স হয়েছে, এর জন্য দেখো নাইট্রোজেনটা ব্যালেন্স হয়েছে, অর্থাৎ 2 N-এর জন্য 2 N, এখানেও দেখো 2 N। এবারে দেখো এখানে যদি চাপা দাও, তাহলে দেখো একটা CuNO3 তৈরি করতে, দেখো এক অণু বা 1 মোল CuNO3 তৈরি করতে লাগছে আমার 2 লাগছে NO3, তা 2 NO3 লাগছে। যদি আমরা 3 মোল তৈরি করি বা 3 মলিকুল 3 মোল যদি তৈরি করি বা 3 অণু, তার জন্য লাগবে 3 দুগুণে 6টা NO3, তা 6টা NO3-র জন্য এখানে দেখো আরও এক্সট্রা HNO3 লাগবে, 6 অণু আরও এক্সট্রা HNO3 লাগছে 6 মোল। তাহলে আমরা কি করব, এখানে 3 Cu প্লাস হচ্ছে 3 দুগুণে 6 আর 2 হচ্ছে 8টা, মানে হয়ে যাবে 8 HNO3, এখানে যাবে 3 CuNO3 হোল টু, এখানে হয়ে যাবে 2NO, আর জলটা আমরা ব্যালেন্স করে দেবো হাইড্রোজেনটা গুনে, একদম অ্যাজ ইউজুয়াল। তাহলে দেখো হাইড্রোজেনটা গুনে নিই আমরা 8টা মানে এখানে অবশ্যই হয়ে যাবে 4। তাহলে তোমরা মনে মনে গুনে নাও কতগুলো হলো, দেখো গুনে নিই, নাইট্রোজেন দেখো 8টা, তাহলে দেখো 2, এটা 2, 3 দুগুণে 6টা, 6টা আর 2 8টা। অক্সিজেন আমরা দেখে নিই 3 8 24 মানে দেখে নিই আমরা 3 আর 2 গুণ করলে কত, 6, 3 6 18, 18 আর 2 20, 20 আর 4 24। ঠিক আছে, হাইড্রোজেন তো ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এইভাবে দেখো এই সমস্ত ব্যালেন্সগুলো তোমরা ছোটোবেলায় মুখস্থ করতে, যে 3 Cu প্লাস 8 HNO3 প্লাস 3 CuNO3 প্লাস 2NO প্লাস জল, তা প্লাস 4 জল। তাহলে এখানে আমরা বিক্রিয়াটা ব্যালেন্স করার একটা সহজ নিয়ম শিখলাম, সেটা হচ্ছে জারণ সংখ্যা পদ্ধতিতে আমরা ব্যালেন্স করার নিয়ম শিখলাম। আমরা আসবো নেক্সট উদাহরণ। দেখো তাহলে আমরা নেক্সট যে উদাহরণটা আসবো, অর্থাৎ K2Cr2O7 প্লাস হচ্ছে H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড, সেখান থেকে হচ্ছে K2SO4 মানে পটাশিয়াম সালফেট ক্রোমিক সালফেট Cr2SO4 প্লাস হচ্ছে সালফার। তাহলে আমরা এখানে দেখি জারণ বিজারণ কীভাবে হলো, আমরা এটাকে সহজে ব্যালেন্স করার একটা নিয়ম আমরা শিখছি। তাহলে দেখিনি আমরা প্রথমেই এটা দেখবো, এটা হচ্ছে 7 দুগুণে 14, 14 থেকে 2 বাদ দাও মানে 12, তার মানে হবে +6। এখানে আমরা ক্রোমিয়ামটা দেখবো, এখানে ক্রোমিয়ামটা হবে +3। এখানে দেখো সালফার দেখবো, এখানে সালফার হবে -2, এখানে হবে সালফার 0। ঠিক আছে, তাহলে আমরা ব্যালেন্স করা সহজ নিয়ম আমরা দেখছি। তাহলে Cr2 থেকে কী হচ্ছে, দেখো এখানে 6 হচ্ছে, 6 থেকে হচ্ছে 3, মানে এটা কত একক কমে গেল, 3 একক কমলো।
এটা 3 একক আর এটা কত একক বাড়লো, 2 একক বাড়লো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখবো জারণ, এটাকে আমরা লিখবো জারণ আর এটাকে আমরা লিখবো বিজারণ। ঠিক আছে, তাহলে জারণ দেখো কয় একক করেছে, এটা 2 একক, তাহলে আমরা লিখবো এখানে +2 লিখবো। আর এখানে বিজারণ কত, বিজারণ হচ্ছে 3 একক, তার মানে -3। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু 2 একক, এটাকে আমরা কি করব, 3 দিয়ে গুণ করব। আর এটাকে আর 2 দিয়ে গুণ করার দরকার নেই। কেন দেখো 2 দিয়ে গুণ করার দরকার নেই, কারণ দেখো এখানেও দেখো দুটো সিআর, এখানেও দুটো সিআর আছে, তাহলে এখানেও দুটো সিআর, এখানেও দুটো সিআর, তাই এটাকে আর কোনো রকমভাবে আমরা গুণ করব না, আমরা শুধুমাত্র 3 দিয়ে গুণ করবো, এটাকে আর ওটাকে 3 দিয়ে গুণ করব। তাহলে আমরা গুণ করে দেখি কি হয় শেষে। তাহলে হবে K2Cr2O7 প্লাস হচ্ছে এখানে 3H2S, তাহলে 3H2S হয়ে গেল। এটা লিখে দাও যেমন আছে K2SO4 প্লাস হচ্ছে Cr2, এটা মোচো, Cr2SO4 হোল 3 প্লাস হচ্ছে 3টে সালফার বা 3S। তাহলে দেখে নিই আমরা, দেখো সালফার এখানে দেখো 3টে, এখানে দেখো 3টে সালফার, ব্যালেন্সটা হয়ে গেল। এবার আমরা মেন দেখবো SO4। দেখো SO4, দেখো এখানে SO4 কটা আছে, দেখো 3টে SO4 আর এখানে 4টে। তাহলে যেহেতু মিডিয়ামটা, এখানে মিডিয়ামটা হচ্ছে যেহেতু অ্যাসিডিক মিডিয়াম, তাই আমরা এখানে একটা এক্সট্রা অ্যাসিড আনবো। দেখো SO4 আছে, একমাত্র অ্যাসিড হচ্ছে H2SO4, তাহলে আমরা এক্সট্রা এখানে H2SO4কে ইনভলভড করব, এক্সট্রা আমরা এখানে ইনভলভ করছি সালফিউরিক অ্যাসিডকে। কটা সালফিউরিক অ্যাসিড হবে দেখো, এখানে দেখো Cr2SO4 এর মধ্যে আছে 1 মোল, Cr2SO4 এর মধ্যে দেখো 3টে আছে আর এখানে একটা 4টে, তাহলে এখানে হয়ে গেল 4টে H2SO4 হয়ে গেল। এবার দেখো 4টে H2SO4 আসতেই দেখো এখানে হাইড্রোজেনটা বেশি হয়ে গেল, তাহলে হাইড্রোজেনটা ব্যালেন্স করার জন্য আমরা কি করব, 4 দুগুণে 8টা, তাহলে সেখানে আমরা জল আনবো, অর্থাৎ আমরা আনবো 4টে জল। ঠিক আছে, এবারে দেখো টোটাল ব্যালেন্সটা আমরা দেখে নিই। দেখো তাহলে এই জায়গাটা দেখো হাইড্রোজেন কটা আছে, দেখো 4 দুগুণে 8টা আর হচ্ছে 3 দুগুণে 6টা, তাহলে 8 আর 6 কটা, 14টা। তাহলে এখানে 4 হবে না, 4-এর জায়গায় আমরা সিম্পলি বসিয়ে দেবো 7টা। দেখো এবারে ব্যালেন্সটা হয়ে গেছে। দেখো তাহলে অক্সিজেন কটা, দেখো অক্সিজেন হচ্ছে 7টা আর হচ্ছে এখানে 4-4-এ 16টা, তাহলে 16 আর 7 হচ্ছে 23 অর্থাৎ 23টা। তাহলে আমরা দেখে নিই, দেখো 4টে, 4-3-এ 12টা, 12 আর 4-এ কত 16, 16 আর 7-এ দেখো 23টা। তাহলে দেখো টোটাল ব্যালেন্স কমপ্লিট। আমরা আরেকবার দেখে নিই, পটাশিয়াম হচ্ছে 2টো, পটাশিয়াম 2টো, ক্রোমিয়াম দেখো 2টো, ক্রোমিয়াম দেখো 2টো, সালফার দেখে নিই, সালফার হচ্ছে 3টে আর হচ্ছে 4টে অর্থাৎ 7টা। দেখে নিই আমরা 3টে আর 1টা, 4টে, 4টে আর 3টে হচ্ছে 7টা। হাইড্রোজেন আমরা দেখে নিই 3 দুগুণে 6টা আর হচ্ছে 4 দুগুণে 8টা, 8 আর 6 14টা। দেখে নিই আমরা 7 দুগুণে 14টা। অক্সিজেন তো আমরা আগেই দেখে নিয়েছি 23টা। তাহলে আমরা টোটাল বিক্রিয়াটা তাহলে ব্যালেন্স আমরা কী লিখলাম, K2Cr2O7 প্লাস হচ্ছে 3H2S প্লাস হচ্ছে 4টে H2SO4, সেখান থেকে হচ্ছে K2SO4 হচ্ছে প্লাস হচ্ছে Cr2SO4 হোল 3 প্লাস হচ্ছে 3টে S প্লাস হচ্ছে 7টা হচ্ছে জল। ঠিক আছে, তাহলে টোটাল ব্যালেন্সড ইকুয়েশনটা দেখে নাও ভালোভাবে বুঝে নাও তোমরা। তাহলে দেখো K2Cr2O7 প্লাস হচ্ছে 3S প্লাস হচ্ছে 4H2SO4 প্লাস সেখান থেকে বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে K2SO4 প্লাস Cr2SO4 হোল 3 প্লাস 3S প্লাস হচ্ছে 7 অণু জল। তাহলে দেখো এই বিক্রিয়া H2SO4 নেই, কিন্তু আমরা এক্সট্রা H2SO4 এনেছি। তাহলে আমরা বিক্রিয়াটা ব্যালেন্স আমরা বুঝতে পারলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা আসবো নেক্সট সমতা বিধান। দেখো আমরা নেক্সট যে সমতা বিধানটা করবো ব্যালেন্সটা আমরা দেখে নিই। তাহলে হচ্ছে KMnO4 প্লাস H2SO4 প্লাস হচ্ছে H2O2, সেখান থেকে হচ্ছে K2SO4 প্লাস হচ্ছে MnSO4 প্লাস অক্সিজেন প্লাস জল। তাহলে আমরা এখানে ব্যালেন্সটা করি। তাহলে আমরা প্রথমে আমরা ব্যালেন্স করার আগে আমরা অক্সিডেশন নাম্বার লিখতে হয়, তাহলে আমরা লিখে নিই। তাহলে ম্যাঙ্গানিজ কত, 4 দুগুণে 8 আর হচ্ছে 7, 4 দুগুণে 8 থেকে 1 বাদ দাও 7। আচ্ছা এখানে অক্সিজেনটা কত হবে, অক্সিজেনটা হবে -1। আচ্ছা এখানে ম্যাঙ্গানিজ কত হবে, +2 আর এখানে হচ্ছে 0। তাহলে আমরা দেখে নিই কোনটা জারণ কোনটা বিজারণ। আমরা এখানে দেখে নিই, এইটা হচ্ছে জারণ, এইটা হয়ে যাবে জারণ আর এইটা হয়ে যাবে বিজারণ। তাহলে এখানে 7 থেকে এইটা হচ্ছে 2, এইটা হয়ে যাচ্ছে বিজারণ। ঠিক আছে, এটা জারণ এটা বিজারণ। ঠিক আছে, তাহলে দেখো এখানে ক একক হচ্ছে, তাহলে এখানে হচ্ছে তোমার -1 থেকে 0, তার মানে হয়ে যাচ্ছে এখানে 1 একক। আর এখানে কত 7 থেকে 2, মানে এটা হয়ে যাচ্ছে 5 একক। ঠিক আছে, তাহলে 1 একক করার জন্য এটাকে আমরা কি করব, 5 দিয়ে গুণ করবো। তাহলে 5 দিয়ে গুণ করবো, তাহলে এটাকে ব্যালেন্স অর্থাৎ জারণ বিজারণ সংখ্যা সমান করার জন্য এটাকে 5 দিয়ে গুণ করবো। কিন্তু এটাকে দেখো আর গুণ করার প্রয়োজন নেই, এটাকে গুণ করার প্রয়োজন নেই, আমরা ওটা অন্যভাবে করছি। তাহলে এটাকে 5 দিয়ে গুণ করো, এখানে যেহেতু 2টো আছে তাই 2টো থাকার জন্য আমরা দুদিকে 5 দিয়ে গুণ করে দেখছি কি হয়। তাহলে আমরা দেখি পুরো রিয়াকশানটা। তাহলে KMnO4 প্লাস হচ্ছে দেখে নিই আমরা H2SO4 প্লাস হচ্ছে হয়ে যাচ্ছে 5টা H2O2,
সেখান থেকে কী হচ্ছে K2SO4, ভালোভাবে দেখবে 5 দিয়ে, আচ্ছা এটা MnSO4, এটা কিছু হবে না, MnSO4 প্লাস হয়ে যাচ্ছে 5টা অক্সিজেন, তাহলে 5টা অক্সিজেন লেখো, জলটা আমরা নিচে লিখছি, ঠিক আছে। তাহলে দেখো অক্সিজেনটা দেখো এখানে 5O2, এখানে 5O2 হয়ে গেছে। আচ্ছা এবারে দেখো যেহেতু এখানে ডান দিকে দেখো K2 আছে, অর্থাৎ দুটো K আছে, তাহলে দেখো এখানে আছে একটা K, তাহলে আমরা এখানে 2 বসিয়ে দিলাম। ম্যাঙ্গানিজটা দেখো কটা আছে, দেখো এখানে আছে 2টো ম্যাঙ্গানিজ হয়ে গেল, তাহলে এখানে 2টো কের জন্য আমরা এখানে কি করলাম, 2টো কে বসালাম। ম্যাঙ্গানিজ দেখো এখানে 2টো আছে ম্যাঙ্গানিজ, তাহলে এখানে দেখো ডান দিকে একটাই আছে ম্যাঙ্গানিজ, তাহলে এখানে 2 বসিয়ে দিলাম। তাহলে টোটাল SO4টা দেখো কটা হলো, SO4 টোটাল হয়ে গেল এখানে 2টো আর এখানে একটা, অর্থাৎ 3টে SO4, তাই 3টে SO4 এর জন্য এখানে আমরা বসিয়ে দেবো 3। তাহলে দেখো বাঁদিকে সবাইকার আগে বসে গেছে, দেখো 2টো 3টে 5টা, তাহলে বাঁদিকে আর কিছু বসার জায়গা নেই। তাহলে আমরা ব্যালেন্স করার জন্য দেখো এইটাও জানি, এটাও জানি, এটা, তাহলে এক্সট্রা আছে জলটাকে ব্যালেন্স করবো। তাহলে জল কটা আছে, তা জল করার জন্য আমরা হাইড্রোজেন গুনবো, দেখো কটা আছে হাইড্রোজেন, এখানে আছে 3 দুগুণে 6টা, আর 6টা আর 5 দুগুণে 10টা, অর্থাৎ 6টা আর 10টা হচ্ছে 16টা। তাহলে এখানে তোমরা 8 বসিয়ে দাও, দেখো হয়ে যাবে টোটাল হাইড্রোজেন ব্যালেন্স। তাহলে আমরা অক্সিজেনটা গুনে নিই, তাহলে 4 দুগুণে কটা হলো 8টা, আর হচ্ছে 4 3 12টা, 4 দুগুণে 8টা আর 4 3 12টা, 12 8 20, 20 আর হচ্ছে 10টা, অর্থাৎ 30টা, 20 আর 10টা 30টা। তাহলে আমরা এখানে দেখেন 4টে, 4 দুগুণে 8টা, 8 আর 4 12টা, 12 আর 10-এ আমরা জানি 22, আর 22 আর 8 হচ্ছে 30। তাহলে আমরা এইভাবে সুন্দর আমরা ব্যালেন্সটা শিখলাম। ব্যালেন্স করার পরে কী করবে, এই তীর চিহ্নটা সমান চিহ্নও দিতে পারো বা তীর চিহ্ন রাখলেও সেখানেও হবে, দুটোই অ্যাপ্লিকেবল হবে। তাহলে আমরা দেখে নিই ব্যালেন্সটা কেমনভাবে করলাম। 2 KMnSO4 প্লাস 3H2SO4 প্লাস 5H2O2, সেখান থেকে হচ্ছে K2SO4 প্লাস 2 MnSO4 প্লাস 5O2 প্লাস হচ্ছে 8টা জল। তাহলে তোমরা এই ব্যালেন্স করার নিয়মটা শিখলে। তা আমি তোমাদের কিছু HW দেবো, HWগুলো তোমরা বাড়িতে করবে, না পারলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং পারলে অবশ্যই ছবি তুলে কমেন্টে দেবে, আমরা সেগুলো ঠিক কি ভুল আমরা পরে আলোচনা করব। তা প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে যে সমতা বিধান করালাম এবং আজকে যে ক্লাসগুলো করালাম, তা আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো ভালোভাবে। তা সমতা বিধানগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, তোমাদের বইয়েতে বা অন্যান্য যে সমস্ত সোর্সগুলো আছে তা সেখানে তোমরা সমতা বিধানগুলো করবে অবশ্যই। যে পদ্ধতি আমি অ্যাপ্লাই করেছি সেই পদ্ধতিতে করবে, অবশ্যই সবগুলো পারবে।